দৃশ্যটা কি হতে পারে, সেটা এই প্রথমবারের মতো 55 বছরের ইতিহাসে বাংলাদেশে প্রথমবারের মতো রাতের ভোট দেখেছে, একে গঠন করতে পারবে। সুতরাং ইউনূসের একটা বার্গেনিং ইস্যু থাকবে। ইউনূসের কিন্তু সরকারে, মানে এই নির্বাচনে সরকারে কে থাকলো এটা কিন্তু ম্যাটার করে না। তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ জয়ী হওয়া। হ্যাঁ জয়ী হওয়া মানে 72-এর সংবিধান বাদ হয়ে যাওয়া। হ্যাঁ জয়ী হওয়া মানে সে রাষ্ট্রপতি হবে। আর রাষ্ট্রপতি ইউনূসের অধীনে যেই থাকুক প্রধানমন্ত্রী, সে একটা পাপেট প্রধানমন্ত্রী হবে, তার কিছু করার থাকবে না। কারণ তার তো নিজের ফোর্স এনসিপি আছে, তার নিজের ফোর্স জামাত আছে, আর বিএনপির ভেতরেও তারা আছে। আচ্ছা, বিএনপির এই পুরো মেকানিজমটাতে, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আপনাকে আমি একটা বললাম, যেটা ইউনূস করছে সে রাষ্ট্রপতি হবে, একটা বিএনপি করছে তারা সরকার গঠন করবে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না, যে কারণে কিন্তু কনফিডেন্সের সাথে তারেক জিয়া বলে ফেলেছে যে জাতীয় সরকার গঠন করবে না। কিন্তু তার সঙ্গে জামাত কিভাবে ইঞ্জিনিয়ারিংটা করেছে আপনি খেয়াল করবেন, 5 আগস্টের পরে ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে শিবির বের হয়েছে, আওয়ামী লীগের ভেতরে জামাত ছিল, বলেছে আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই তারা ইয়েতে। কিন্তু এই 24-এর এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগের দিন জামাতের আরেকটা অংশ সামনে চলে আসলো, সেটা হচ্ছে জামাতি বিএনপি, মুসলিম লীগ বিএনপি। এটা কিন্তু ঐতিহাসিকভাবে এই মানুষগুলো বিএনপির সাথে ছিল, কিন্তু তারা মুক্তিযুদ্ধের বিরোধী, তারা যুদ্ধাপরাধী, তারা জামাতে ইসলাম, তারা মুসলিম লীগ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, এবং অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভ নিয়ে জিয়াউর রহমান যে রাজনৈতিক দলটা গঠন করেছিল তারা এতদিন বিএনপির ভেতরেই ছিল। যেমন বিএনপির কি বলে আপনার মহাসচিব মির্জা ফখরুল, সেও তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এবং এই যে জামাতি বিএনপি বা জামাতি বিএনপি এবং মুসলিম লীগ বিএনপি, তারা কিন্তু বিএনপির ভেতর থেকে স্যাবোটেজ করে বিএনপিকে ওই 200 থেকে 150-এর নিচে নামিয়ে আনার প্রক্রিয়ার ভেতরে আছে, যেটা গতকালকে রাত থেকেই কিন্তু এটা প্রকাশ হতে শুরু করেছে। কারণ বিএনপির যে আসনগুলো বিএনপিকে না দিয়ে জামাত নিবে, তারা ওই এলাকাতে বিএনপির লোক হিসেবে কিন্তু কেন্দ্রে ঢুকে সিল মারতে শুরু করেছে দাঁড়িপাল্লায় এবং হেঁতে। তখন বিএনপিরা বুঝতে পারছে আরে এটা তো কি হলো, এটা তো আমাদের লোক না, এটা তো জামাতের। তারপরে তারা বাধা দিয়েছে, সেখানে সংঘাত হয়েছে। এখন পর্যন্ত 500 করেছে, কিন্তু ততক্ষণে কিন্তু ওই যে জামাতি বিএনপিরা কেন্দ্র দখল করে ফেলেছে। মানে তারা সারা এলাকার মানুষ জানে এরা বিএনপি, কিন্তু এই 50 বছর ধরে এরা বিএনপির শেল্টারে ছিল, তারা জামাতের। এই 50 বছর ধরে মুসলিম লীগার ছিল যারা, মানে সেই 70-এর নির্বাচনে মুসলিম লীগার যারা, তারা এখানে জামাতের ভিতরে ঢুকেছিল। এই 5 আগস্টের ষড়যন্ত্রের ভেতর দিয়ে ইউনূসতন্ত্র আমাদের বাংলাদেশকে একটা ভালো জিনিস দিছে, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষের মানুষ এটা সুস্পষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে। বিএনপির ভেতরে বাংলাদেশ বিরোধী মানুষ, আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা হাইব্রিড যারা, সেই বাংলাদেশ বিরোধী মানুষ, জামাতের অরিজিনাল শক্তি এবং এনসিপি নামক তার তরুণ প্রজন্ম যারা নাকি একদমই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর ট্রেনিং প্রাপ্ত যারা, তারা সবাই মিলে হচ্ছে ইউনূসপন্থী। এবং এই ইউনূসপন্থীটা কিন্তু ধারাবাহিকভাবে মার্কিনীদের সমর্থিত, পাকিস্তান সমর্থিত, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পরাজিতদের সমর্থিত। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, একটা হচ্ছে যে আপনি মিডিয়ার কথা বললেন, মিডিয়া এক ধরনের ফ্যাব্রিকেশন তৈরি করার চেষ্টা করেছে। সেটা ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে রেজাল্টটা প্রথম আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে মিডিয়া। দ্বিতীয় এসেছে হচ্ছে আপনার জামাতি বিএনপি এবং মুসলিম লীগ বিএনপি, এদেরটা সামনে আসা। তৃতীয় হচ্ছে রেজাল্ট শিট আগেই হয়ে যাওয়া। চতুর্থ হচ্ছে টাকার খেলা। এই টাকার খেলায়
এটা অনেকটা কিন্তু আবার ওই যে বিএনপির 2001-এ যে 1 থেকে 6-এর ভেতরে 10 ট্রাক অস্ত্র যেমন ধরা পড়েছিল, যেটার সঙ্গে তারেক জিয়া জড়িত, যেটার সঙ্গে তৎকালীন এনএসআই ডিজি রেজ্জাকুল হায়দার জড়িত, ঠিক একই রকম ভাবে 10 ট্রাক ধরা পড়েছে, অসংখ্য 10 ট্রাক কিন্তু ধরা পড়েনি। যার ফলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিন্তু রাজনৈতিকভাবে অস্থিতিশীল ছিল ওই সময়টাতে। ঠিক একই রকম ভাবে এখানে যাদের যাদের মাধ্যমে, যেই মাধ্যমে টাকা আপনার ধরানো দরকার ধরিয়েছে, আর যাকে পৌঁছানো দরকার সেগুলো পৌঁছে দিয়েছে। আমাদের একটা আছে আর কি, প্রবাদ আছে এরকম যে সামনে দিয়ে মশা গেলেও দেখতে পাও, পেছন দিক দিয়ে হাতি গেলেও দেখতে পাও না। ওরা মশাটা মাইরা ফেলছে এরকম থাপ্পড় দিয়ে, টাকাটা ধরছে। 72 লাখ টাকা প্রথম ধরা পড়েছে, 74 লাখ টাকা প্রথম ধরা পড়েছে জামাতের নেতার কাছে, কিন্তু পেছন দিক থেকে 740 কোটি টাকা বের হয়ে গেছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে জামাতের ওরা যেই আসনগুলোতে জিততে চায়, প্রত্যেকটা আসনে ইলেকশনের দিনের বাজেট 100 কোটি টাকা করে। ইলেকশনের দিনের বাজেট আপনি 15,000 টাকা করে 2 লক্ষ ভোটার কত হয়? তো এরকম এতে 150 কোটি, তাই না? তো এই একই প্রক্রিয়াতে আপনার আসলে নির্বাচনটাকে গিয়েছে, কিন্তু এই সকল কিছুর ভেতর দিয়ে বেশি ধরা পড়েছে জামাতের, কিন্তু বিএনপির কম। জামাতেরই তো মানে টাকা। আমি বলছি যে এখানে মাথায় রাখতে হবে বিএনপি তো কনফিডেন্ট, তাদের সঙ্গে ইউনূসের বোঝাপড়া হয়েছে, তাদের সঙ্গে জামাতের বোঝাপড়া হয়েছে, জামাতের আমির গিয়ে ইয়ে করে আসছে। এই পর্যন্ত বিএনপি এই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং করে তো তারা শিওর যে ক্ষমতায় আসতেছে। তারেক জিয়া বড় বড় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, ফ্যামিলি কার্ড দিবে, তারপরে দিবে। এবং একজন ভালো কথা বলেছে যে ভাই, একজন দিচ্ছেন আপনি রুটি রুজি দুনিয়ার, আর একজন দিচ্ছেন জান্নাতের টিকিট আখেরাত। তো একজন মানুষের আপনারা দুনিয়াও দিতেছেন, আবার আখেরাতও দিতেছেন, যে দুইটারই মালিক হলো আল্লাহ। তা আপনারা 150 আসন ভাগাভাগি করে নিয়ে যান। এটা হচ্ছে এই 12 ফেব্রুয়ারির নির্বাচন। বিএনপি দুনিয়া দিতেছে আর জামাত হচ্ছে আখেরাত দিচ্ছে। কিন্তু এইখানে বিএনপি একটা বড় ধরনের, ওই যে জুলাই সনদের পরে তারা বললো না যে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তারা যেই কাগজে সই করেছে আর যা কি বলে আপনার পরিপত্র যা জারি হয়েছে, দুটো এক না, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ঠিক একইভাবে বিএনপি আজকে এসে বুঝতে পারছে যে এই পুরো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ যতটুকু তাদের সামনে ছিল, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংটা তারা দেখতে পেয়েছে দেয়াল, কিন্তু ওই দেয়ালের ভেতরে কিন্তু কনসিল ইলেকট্রিক পাইপ থাকে, সুয়ারেজের পাইপ থাকে, ওইগুলো সব জামাতের। এবং ওই প্রক্রিয়াটাই হচ্ছে ওই যে জামাতি বিএনপি এবং মুসলিম লীগ বিএনপি, তারা বিএনপির সাথে বিক্রি করেছে। আপনাকে এই প্রথম আলো একটা উদাহরণ দিলাম, মিডিয়ার কথা গেল, এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ইউনুসতন্ত্রের অধীনে নির্বাচনে আজকে এইটা হ্যাঁ, আচ্ছা এটা বলে নি, স্পষ্ট করা দরকার। ইউনুসের লবিস্ট ফার্মের মাধ্যমে পর্যবেক্ষক যাদের বাইরে থেকে আনা হয়েছে, তারা কিন্তু পুরাটাই ওইভাবে তারা চয়েস করা হয়েছে তাদের, যারা ভুল কীর্তন করবে। এবং আজকে তারা এমনি বলেছ কেউ কেউ যে ইউনুস একটা ঐতিহাসিক কাজ করেছে বাংলাদেশ। আপনাকে আমি একটা ডাটা বলবো, তার আগে ইঞ্জিনিয়ারিং এর আরেকটা কথা বলি। এখানে একটা ডিজিটাল ইঞ্জিনিয়ারিং হয়েছে কিন্তু, যেটা তরুণ প্রজন্মের এই যে ভোট, যারা নাকি অত্যন্ত খুশি, 18 থেকে 35 বছর বয়সীরা যারা ভোট দিবে, তারপরে গিয়ে দেখে যে অনলাইনে তার ভোটার নাম্বার এবং ইয়েতে কি বলে বাইরে যে ভোটিং বুথ, সেখানে তার ভোটার নাম্বার, আর ভোট কেন্দ্রে গিয়ে দেখে ওই ভোটার নাম্বারে অন্য লোক, এবং সে তাকে বলা হয়েছে তার চূড়ান্ত তালিকা তার নামটা আসে নাই। আচ্ছা, ঠিক এই ঘটনাটাই ঘটেছিল 2001-এ। এবং আপনাকে আমি একটা মজার ঘটনা বলি,
এটা ওই সময় এসেছিল, কিন্তু বহু পুরনো, 2001-এর ঘটনা। ওই যে মির্জা আব্বাস জিতেছিল সাবেক চৌধুরীর এগেনস্টে 40,000 ভোটে, ওই সময় শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছিল না, জননেত্রী শেখ হাসিনা, যে 2001-এ নির্বাচনের পরে যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং পরে গিয়ে ফাইন্ড আউট হলো 1,30,00,000 ভুয়া ভোটার ছিল। তার চেয়েও বড় কথা হলো, নির্বাচন কমিশন থেকে যে সিডিটা সব ভোটারদেরকে দেওয়া হয়েছিল, ডিজিটাল, তখন তো ছবি সহ ভোটার তালিকা হলো প্রথমবারের মতো, মনে আছে? সেনাবাহিনী যে করলো ছবি সহ ভোটার তালিকা, এবং সেটার আপনার সফট কপি দেওয়া হলো সিডিতে। সেই সিডি এনে আমরা যখন নাকি আপনার ওই ভোটার লিস্ট ছাপিয়ে এবং ভোটার স্লিপ লিখে লিখে মানুষের কাছে পাঠিয়েছি, ওখানে দেখা গেছে যে আমাদেরকে যেটা দিয়েছে সেখানে তার ভোটার নম্বর হচ্ছে 11, আর তাদের কাছে যেটা আছে ওখানে গিয়ে 1400 সামথিং। তো যে স্লিপটা নিয়ে গেছে 11 বলে, ভাই আপনার 11-তে তো আপনি না, অন্য লোক, আপনি ভুয়া ভোট দিতে আসছেন বলে তাকে বের করে দিছে। আর তারা যেহেতু জানে এই ভোটারের বিপরীতে তাদের কোন নাম্বারটা তার, অর্থাৎ 11 নম্বর যদি 1411 হয়, তাহলে 1411 নম্বরের ভোটটা তারা ফলস ভোট দিয়ে দিয়েছে। এইভাবে করে দিচ্ছে। ফলস ভোটের তো অসংখ্য উদাহরণ, আপনি মানে আবাল বৃদ্ধ বনিতা এবং তরুণরা যে কি পরিমাণ প্রতারিত হলো এইবার এই ডিজিটাল বাংলাদেশে। ঠিক আছে, আরেকটা যে আওয়ামী লীগের যে ইভিএম যেটা চালু করছিল, যেটা ভারতে ইভিএম, এরা কেউ চায় নাই, কিন্তু তারা এটার সাথে পড়েছে, কিন্তু তারা না, ইভিএম এর ক্ষেত্রেও কিন্তু একটা ইয়ে আছে। ইভিএম এর ক্ষেত্রেও যেটা বাংলাদেশের প্রবলেমটা ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে তো প্রথমে আপনার ভোটার তালিকা আর আপনাকে যে নির্বাচন কমিশন থেকে যে তালিকাটা নিয়ে ভোট কেন্দ্রে আসলো প্রিজাইডিং অফিসার, এ দুটো তো এক হতে হবে। এই এক না হওয়াটাই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং, যেটা এখানে ঘটলো এবার। মানে আমি আপনাকে উদাহরণটা তো দিলাম, এবং তখন 2001-এর ওই সাবের হোসেন চৌধুরীর ওই হারার ব্যাপারটাকে উনি হাইকোর্টে রিট করে, এবং দীর্ঘ শুনানির পরে 2006-এ এসে মির্জা আব্বাসের জয়ী হওয়া প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করা হয়। কারণ ওই 40,000-এর উপরে ভোটার, অবৈধ ভোটার স্লিপ, ভোটার তালিকা এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের দিন যে ভোটার লিস্ট দেওয়া হয়েছে সেটার ভেতরে পার্থক্য আছে। কোনোটা 11 নম্বর, কোনোটা 111, কোনোটায় 201, কোনোটায় 601, এইভাবে করে নাম্বারগুলো শাফলিং করা, এবং নির্বাচন প্রিজাইডিং অফিসার সিদ্ধান্ত নিবে যে আপনি ফলস, আপনি দিতে পারবেন না। তখন পোলিং এজেন্টরা চিৎকার করেও কিন্তু কোনো লাভ হয় না, বিকজ তার কাছে যে ভোটার তালিকা আছে সেটাই তো চূড়ান্ত, পোলিং এজেন্টের কাছে যেটা আছে সেটা তো চূড়ান্ত না। সুতরাং এইখানে একটা, আমি আপনাকে আরেকটা ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, তারপরে আমি জামাতের প্রসঙ্গে আসব, আর আপনি যেটা বলেছেন সেখানেও অবশ্যই আমি বলবো। আমি আপনাকে বলি, 11টা পর্যন্ত নির্বাচন কমিশন বলল ভোট পড়েছে 14.96%। 1 ঘন্টা পরে 12টা পর্যন্ত তারা বলল 32.88, 1 ঘন্টার ব্যবধানে। আচ্ছা, এখন আপনি আসেন, একটা মানুষের ভোট দিতে সর্বনিম্ন সময় লাগে আমাদের হিসাবে আমরা বলেছি 73 সেকেন্ড, আর নির্বাচন কমিশন বলেছে 62 সেকেন্ড। আমি ধরে নিলাম 62 সেকেন্ড। ভোট ছিল 2টা, হ্যাঁ না, হ্যাঁ দুইটা মিলিয়ে 62 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু একজন ভোটার ভোটের বুথে যাওয়া, আসা এবং ভোট দিয়ে বের হয়ে যাওয়া সব মিলিয়ে 2 মিনিট, তাই তো? 1 মিনিট হচ্ছে বুথে, আর 1 মিনিট হচ্ছে ইন বিটুইন, তার সিল মারা, আসা এবং ইয়ে করা, এই 2 মিনিট, তার মানে 1 ঘন্টায় 30টা ভোট হইতে পারে। তাইলে ওইখানে 3.5 ঘন্টায় যদি 14.96 ধরে নিলাম 15%, তাহলে 1 ঘন্টায় হওয়ার কথা এটার ম্যাক্সিমাম 5%, ধরে নিলাম আরো গতিতে দিয়েছে 6%, তাহলে 15 আর 6 21% হওয়ার কথা, এটা করেছে 33%। এরপরে 3টার দিকেই তারা বলেছে 47%। আপনার এই অনুষ্ঠানে সর্বশেষ
এই ফজলুল বাড়ির খবরে আমি বলেছিলাম যে বাংলাদেশের 50% মানুষ, 50 ভোটারের 50% বাংলাদেশ আওয়ামী লীগের। এবং এই নির্বাচনে গত 18 বছরের যে মানে দুঃশাসন, অনাচার, অবিচার, মব, যা যা কিছু ঘটেছে, মেরে ফেলা, জ্বালিয়ে দেয়া, মানে যা করেছে ইউনুসতন্ত্রে, তার সকল কিছুর কারণে 70% মানুষ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। এবং নৌকা নাই, ভোট দিতে যায়নি। অনেক ব্যালট এসেছে, ব্যালটের ভেতরে লেখা আছে নৌকা ছাড়া কিসের ভোট। আর এদিকে না, আওয়ামী লীগের লোকজন যাদেরকে যেতে বাধ্য করা হয়েছে। সকালবেলা মির্জা আব্বাস সরাসরি বলেছে, কিন্তু আজকে সকালেও আমি বারবার তার কথা বলছি, কারণটা কি, মির্জা আব্বাসকে পরাজিত করবার অন্যতম লক্ষ্য ইউনুসের হচ্ছে, মির্জা আব্বাস সবসময় ইউনুসতন্ত্রের বিরুদ্ধে কথা বলে গেছে, দ্বিতীয় স্বাধীনতা, সংবিধান বাতিল, এগুলোর বিরুদ্ধে। আরেকজন হচ্ছে রুমিন ফারহানা, তাকে কিন্তু বিএনপি নমিনেশন দেয়নি এবং বহিষ্কার করেছে। অর্থাৎ বিএনপির ভেতরে যারা ইউনুস বিরোধী ছিল, প্রথমে তারেক জিয়াকে চাপ দিয়ে তাদেরকে বাদ করা, অথবা যাদেরকে বাদ দিতে পারবে না তাদেরকেও নির্বাচনের হারাটা এনশিওর করাতে চেয়েছে। এই কারণে হাদিকে হত্যা করেছে। কিন্তু হাদিকে হত্যার ভেতর দিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের কবর দিতে চেয়েছিল, পারে নাই। কারণ খুনি তো নিজেই দুবাইতে গিয়ে স্বীকার করে দিয়েছে যে এটা জামাত করিয়েছে, পারলো না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়েছে এবং ওই আসনে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছে বিএনপি কিছু নিশ্চিন্ন করবে। আপনাকে মনে রাখতে হবে যে মতিঝিল এইদিকে, মানে যেটা এখন ঢাকা 8, আগে ঢাকা 6 ছিল হচ্ছে খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল মিলিয়ে, আর এখন হচ্ছে ঢাকা 8 হচ্ছে মতিঝিল, মানে সাবেক বৃহত্তর মতিঝিল থানা, পল্টন থানা, শাহজাহানপুর থানা এবং রমনা থানার একটা অংশ মিলে হচ্ছে ঢাকা 8। এই ঢাকা 8-এ বিশ্ববিদ্যালয় এলাকা সহ কিছু এলাকা, বাকিটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ পার্টি অফিস সহ পুরোটা, আর মতিঝিল কিলে। এখানে বিএনপির ভোট এবং আওয়ামী লীগের ভোট নেক টু নেক। টু সাম এক্সটেন্ট বলা যায় যে বিএনপির ভোটার বেশি। তাহলে জামাতের অঙ্কটা কি ছিল মির্জা আব্বাসের বিরুদ্ধে তারা জিতিয়ে আনতে পারবে? বিকজ জামাতের, মানে বিএনপির ভেতরে যে জামাত, তারা কিন্তু ভেতরে ভেতরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিবে, এটাই তারা গুছিয়ে রেখেছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি নেক টু নেক লড়াই করতেছে, হাসনাত অলমোস্ট জিতে যাচ্ছে। এগুলো আপনাকে বললাম, ডিজিটালের বললাম। আমি খুব গুরুত্বপূর্ণ, বলে একজন এগিয়ে আছে এনসিপি, কুড়িগ্রাম 2। হ্যাঁ হ্যাঁ, কুড়িগ্রাম 2। মানে আপনার দেখেন, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ, সার্জিস, হাসনাত, যারা যারা আছে, তাদের প্রত্যেককে জিতিয়ে আনার ব্যাপারটাই তারা কনফার্ম করতে চায়। এবং এটা যদি একেবারে নির্বাচন কমিশন উলঙ্গ হয়েও করতে হয়, তারা সেটা করতে রাজি। আর বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা না দেয়া, এটাও একটা খেলার অংশ। কিন্তু এই ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসলে কি অর্জন করলো? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তো একটা সংকট সমূহ হলো। এটা হচ্ছে আপনার ওই যে আমরা মেট্রিক পরীক্ষার আগে টেস্ট পেপার পেতাম না, বিভিন্ন স্কুলের কোশ্চেন। তো মনে করেন বাংলাদেশের শ্রেষ্ঠ 100টা স্কুলের কোশ্চেন আমি যদি সলভ করি, তাহলে ওই 100টা স্কুলের কোশ্চেনের ভেতরে যা, সেখান থেকে দেখা যায় যে মেট্রিক পরীক্ষার কোশ্চেন হতো। তো এই ইয়েটা হচ্ছে ইলেকশন পর্যন্ত এবং আজকে পর্যন্ত যা যা ঘটলো, তার পুরো রেজাল্টটা হচ্ছে অ্যাবসলিউটলি আওয়ামী লীগ পেল। শুধুমাত্র ওই একটি ঘটনা, যেটা আপনার শেখ হাসিনা বলেছিল যে যেই ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে যাবেন, 47% পর্যন্ত তারা দেখিয়েছে। তাই তো আপনার অনুষ্ঠানে বলেছিলাম শতকরা 40% হচ্ছে সরাসরি আওয়ামী লীগের সমর্থক এবং ভোটার। এটা 2008-এ ছিল 47, এবং একদম শেষ 2024-এ এটা শেখ হাসিনার উন্নয়ন, অর্থনৈতিক অগ্রযাত্রা, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, নারীর উন্নয়ন, নারীর স্বাধীনতা,
স্বাস্থ্য, তারপরে করোনা হ্যান্ডেল করা, এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনা যেই জায়গাটায় নিয়ে গিয়েছিল তাতে আপনার জনপ্রিয়তা ছিল হচ্ছে আপনার 50% 5 আগস্টের নির্বাচন বা 14, 18 এবং 24-এর নির্বাচনকে বলা হচ্ছে যে এটি অগ্রহণযোগ্য নির্বাচন। কারণ কি? কারণ হচ্ছে, আমি একটা জিনিস একটু বের করে নেই বাড়ি ভাই, তাহলে হ্যাঁ আমি এটা শেষে বলবো। সরি, আমি একটা নিউজ একটু বের করে নিলাম। এখন দেখেন যে আপনার 50% 14-8 হচ্ছে তরুণ প্রজন্ম সহ সবাই ভোট দিল, ল্যান্ডস্লাইড ভিক্টরি দিল শেখ হাসিনাকে। কেন? কারণ উনি ওনার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিলেন যে যুদ্ধাপরাধের বিচার তিনি করবেন, এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম সেই বিচারের পক্ষে ছিল। 8-এর নির্বাচনের ভেতর দিয়ে 9 ক্ষমতায় আসার পরে আবার 14 নির্বাচন, 14 নির্বাচনের ভেতরে তিনি রাজাকারদের বিচার নিশ্চিত করেছেন, এবং বিচারের রায় কার্যকর করার ব্যাপারে বাংলাদেশের তরুণ প্রজন্ম শেখ হাসিনার পক্ষেই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গণজাগরণ মঞ্চটা করলো। এই গণজাগরণ মঞ্চের কারণে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসি হলো, গণজাগরণ মঞ্চের দাবি করেছিল, এবং একদমই বিচারিক প্রক্রিয়াতে আবার জামাত নেতা মতিউর রহমান নিজামী এবং মুজাহিদেরও ফাঁসি হলো। তখন বিএনপি এবং জামাত নির্বাচনটা বর্জন করলো। শুধু বর্জন না, আপনি 2013 থেকে 14 নির্বাচন পর্যন্ত বাংলাদেশে প্রায় 10,000 মানুষকে পুড়িয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল না যে একটি বেবি ট্যাক্সি মানে সিএনজির ভেতরে মা, মেয়ে এবং সিএনজি চালক 3 জন পুড়ে কয়লা হয়ে গিয়েছে। একটি বাসের ভেতরে 21 জন যাত্রী, বাস ড্রাইভার সহ পুড়ে কয়লা হয়ে গিয়েছে। এগুলো কি মানুষ ভুলে গেছে? আচ্ছা, 14 নির্বাচন, তাহলে বিএনপি জামাত অংশগ্রহণ করলো না, তাহলে সেটি তারা বলতেছে অগ্রহণযোগ্য নির্বাচন। 18 নির্বাচন বিএনপি অংশগ্রহণ করলো, হারলো। 24-এর নির্বাচন, তখন তো তারা ষড়যন্ত্র কনফার্ম করেছে, ডিপ স্টেট, পাকিস্তান সবাই মিলে মোটামুটি কনফার্ম যে শেখ হাসিনা জিতুক আর হারুক, যাই হোক না কেন তাকে এবার মেরে ফেলা হবে এবং এইবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ইলেকশন জিতলো, 6 মাসের মাথায় শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হলো এবং তারা দখল করলো। কিন্তু এই নির্বাচন, ওখানে তো তারা অংশগ্রহণ করেনি। আর এই অংশগ্রহণ করেনি তো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 86-ও তো সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, 88-তেও সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। 15ই ফেব্রুয়ারির নির্বাচন অবৈধ, আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। তাহলে 14 নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয়, 18 নির্বাচন যদি গ্রহণযোগ্য হয় যেহেতু বিএনপি করেছিল, আবার 24-এর নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে এই 26-এর নির্বাচন তো এমনি অগ্রহণযোগ্য। তারপরেও আবার আপনারা সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন করতে দিচ্ছেন না। কোন রাজনৈতিক দল? যে রাজনৈতিক দল বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে রাজনৈতিক দল একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ধ্বংসপ্রাপ্ত দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তারপর আপনি তাকেও হত্যা করেছেন। এরপরে শেখ হাসিনা চেষ্টা করলেন, আপনারা তাকেও হত্যা করতে চাইলেন 2004-এর 21শে আগস্ট। এরপরে তিনি আবার আসলেন, আবার যখন তিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে আপনারা ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। এবার নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন না। তারপরেও 7 ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন আপনারা। আমরা বলি না যে 7 পদের খাওয়া, তো মনে করেন 7 পদের ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে। এই 7 পদের ইঞ্জিনিয়ারিং এর পরেও আপনারা কোনোভাবেই ভোট সংখ্যা 50-এর উপরে নিতে পারতেছেন না। কিন্তু যদি এটা 51% করে, তাহলেও আর এই নির্বাচন কিন্তু নির্বাচন থাকবে না। আচ্ছা, এইবার 47% হওয়ার পরে আজকের নির্বাচন নিয়ে শেখ হাসিনা একটি প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনি কি দেখেছেন সেটা?
হ্যাঁ। প্রতিক্রিয়াটা হচ্ছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রহসনমূলক ও ভোটার বিহীন নির্বাচন, এবং এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে এই নির্বাচন আয়োজন করা হয়েছে এবং এতে আওয়ামী লীগ অংশ নেয়নি। বিবৃতিতে আরো বলা হয়, 11 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই বিভিন্ন স্থানে কেন্দ্র দখল, সহিংসতা, টাকার প্রভাব এবং ব্যালটে অনিয়মের ঘটনা ঘটে। 12 ফেব্রুয়ারি সকাল থেকে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল বলেও দাবি করা হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল 11টা পর্যন্ত ভোটের হার ছিল 14.96%, যা জনগণের অনাগ্রহের প্রমাণ এবং এবং তিনি উল্লেখ করেন, প্রহসনী নির্বাচন প্রত্যাখ্যান করায় এই নির্বাচনকে বাতিল করে পুনর্নির্বাচন করা হোক, এবং এই নির্বাচন প্রত্যাখ্যান করায় তিনি জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচন বাতিল, ইউনূস সরকারের অবৈধ সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার ও বন্দীদের মুক্তি, দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানানো হয়েছে। আচ্ছা বলেন তো, কালকে পর্যন্ত আমরা যা বলেছি আর আজকে এসে শেখ হাসিনা যেটা বললেন, এটার ভেতরে পার্থক্যটা কতটুকু? পার্থক্যটা হচ্ছে আকাশ এবং পাতাল। ইউনূস নির্বাচনটা করলো আজকে, সেই নির্বাচনের ফলাফল যাই হোক, ইউনূস তো অবৈধ। ইউনূস বৈধতা নেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করবে, ইন্ডিমনিটি নিয়েছে, আরো যাই করুক। আওয়ামী লীগ কিন্তু এতদিন পর্যন্ত বলেছে যে অবৈধ সরকার, এরপরে যে সরকারটা হবে তার সে যদি নির্বাচনের মধ্য দিয়ে বৈধ সরকারও হয়, তাহলে শেখ হাসিনার এই বক্তব্য, বিবৃতি প্রদান, এটি পুরোটা হচ্ছে আগামীর আজকে থেকে বাংলাদেশের গণতন্ত্রের পথে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রার সূচনা হলো। মানে আমি বলছি যে প্রত্যেকটা ঘটনারই তো there is always a other side of the coin, তাই না? There is always you and me, there is always he and hers, there is always you and our, there is always you and me, there is always vice versa, তাই তো? মানে যাই ঘটতে থাকুক না কেন, whenever someone is saying something, the other part will think that he or she is lying. So other side of the coin এ এতক্ষণ পর্যন্ত আমরা যা বলে এসেছিলাম, অবৈধ 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 অবৈধ, আজকে এসে আপনি যখন ছাড়লেন এবং আপনি যাই সামনে এনে দেন, আপনি যে অবৈধ, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে আজকে এসে 5 আগস্টের পরে 12 ফেব্রুয়ারিতে শেখ হাসিনা আপনার ইয়েতে কি বলে, পলিটিক্যাল ভিক্টরি শুধু না তো, পলিটিক্যাল ভিক্টরি শুধু না, এখানে একটা বিশাল বড় ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে বিএনপির ভেতরে লুকিয়ে থাকা মৌলবাদীরা সামনে চলে এসছে। জামাতের মূল শক্তিটা কিন্তু সামনে এসেছে, যেটা অনেক বেশি জরুরি ছিল, কারণ বাংলাদেশে জামাত এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে, এটি তো আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি, মূল রাজনীতি তো সেটা। ক্ষমতায় যাওয়া তো এটার একটা প্রক্রিয়া। পলিটিক্স election is a part of politics, but politics is something, what is my philosophy, what I wanted to do, আমি দেশের জনগণকে কোন দেশ দিতে চাই, যেই জনগণকে আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশ দিতে চাই, সেই বাংলাদেশটা দেবার জন্য শত্রুপক্ষ ভেতরে ভেতরে শক্তিশালী হয়ে 5 আগস্ট ষড়যন্ত্র করেছে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছে ক্ষমতা থেকে। কিন্তু এই 12 ফেব্রুয়ারি আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা again in the scenario, she became again
দি স্টিয়ারিং হোল্ডার। বাংলাদেশের রাজনীতির স্টিয়ারিং আবার কিন্তু শেখ হাসিনার হাতে চলে আসছে। এটি হচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এবং এই যে নেত্রী কথাটা বলেছে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের সাধারণ মানুষ যারা গত 18 মাস কথা বলতে পারে নাই, বাংলাদেশের সাংবাদিক, সুশীল সমাজ যারা কথা বলতে পারছিল না, ভয় পাচ্ছিল, তাদের প্রত্যেককে বলবো যে এই জায়গাটাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন যা হয়েছে এই নির্বাচন বাতিল না করে উপায় নেই। ইউনূস সরকার আপনি নির্বাচন করে ফেলেছেন, এবার আপনি আলবিদা। রাজনৈতিক মামলা এগুলো প্রত্যাহার করতে হবে, এটা যে কোনো রাজনীতি আন্দোলনেরই মূল দায়িত্ব। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা। আপনি নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের 50% মানুষের, অর্ধেক কিংবা অর্ধেকের বেশি মানুষের কথা বলার অধিকার কেড়ে নেবেন, মত প্রকাশের অধিকার কেড়ে নেবেন, কারাবন্দি করে রাখবেন, হত্যা করবেন, জুলুম করবেন। এই বাংলাদেশ চলতে পারে না। এবং অনেকেই ভেবেছিল 5 আগস্টের পরে আওয়ামী লীগ আবার কতদিন পরে ফিরে আসে, এটার কোনো ইয়ে নেই। 12ই ফেব্রুয়ারি মার্ক দ্য ডে, এবং আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই 3 দিন আগে আপনার একটা আয়োজনে বলেছে, আজকেও বলতেছে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আরেকটা নির্বাচন হবে, এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আওয়ামী লীগ সেই নির্বাচনে সরকার গঠন করবে। কারণ শত্রু চিহ্নিত তো, এবং আওয়ামী লীগের তো সেই শক্তিটা আছে যে শত্রু যদি চিহ্নিত হয় তাহলে তাকে পরাজিত করার সকল সক্ষমতা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আছে। কিন্তু শত্রুই তো চিহ্নিত ছিল না, ঘরের শত্রু বিভীষণ, চারদিকে সবাই সামনে চলে আসছে। দেখেন 5 আগস্টের পরে আপনি কিংবা আমরা কয়েকজন কথা বলতে শুরু করেছিলাম মাত্র, কিন্তু দেখেন যেই মুহূর্তে বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে আওয়ামী লীগ নেতারা নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়িয়ে যখনই কথা বলতে শুরু করলো, তখনই কিন্তু দলটা ঘুরে দাঁড়াতে শুরু করলো। এবং প্রথম আপনার 10 নভেম্বর 2024 নূর হোসেন দিবসে কিন্তু কর্মসূচি হলো। এটি একটি মানে অসম্ভব বিষয় না। 5 আগস্ট 2024 তার 2 মাসের মাথায়, নভেম্বর 10, 3 মাসের মাথায়, 3 মাসেরও আগে দলটা ঘুরে দাঁড়াতে শুরু করলো। সেই দাঁড়ানো, লকডাউন, শাটডাউন, আমরা যাই বলি, ব্যর্থ হয়েছে, অল্প লোক যুক্ত হয়েছে, কিন্তু এই যে জানান দেয়া, অস্তিত্ব জানান দেয়া, এই যে শিশুটা জন্ম নিল, সে যে প্রথম কান্নাটা কাঁদলো, এটা অনেক গুরুত্বপূর্ণ না? আর 18 মাসের মাথায় কিন্তু যেই শিশুটা 10 নভেম্বর প্রথম কেঁদেছিল, আওয়ামী লীগ নতুন নবজাতক শিশু 10 নভেম্বর 5 আগস্ট 2024 তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো আবার 10 নভেম্বরেই ঘুরে দাঁড়ানো শুরু করেছে। আর 18 মাসের মাথায় শুধুমাত্র একটি নির্দেশনা শেখ হাসিনার, যে যেই ব্যালটে নৌকা নাই সেই ভোটে ভোট দিতে যাবে না, নো ভোট নো ভোট। এই একটা জিনিস। জয়ী হলো। এবার আসি আজকে, যদি শেষ করবো, আমাদের সময় শেষ হয়ে আসছে, একদমই 1 মিনিটে এই জিনিসটা তরুণ প্রজন্মের জন্য বলবো। তরুণ প্রজন্ম, তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তোমাদেরকে ভোলানো হয়েছে, তোমাদেরকে বোঝানো হয়েছে, তোমাদের সামনে কিছু একটা ঝুলিয়েছে, তারপর দেখেছো যে এগুলো সবই শুভঙ্করের ফাঁকি। তোমাদেরকে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে তোমাদেরকে আন্দোলনে নামানো হয়েছে, তোমাদেরকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনিয়ে আন্দোলনে নামানো হয়েছে, কিন্তু তোমরা খেয়াল করনি ওই সময় জাতীয় পতাকা রাস্তার উপর বিছিয়ে তার উপরে পা রেখে নামাজ পড়েছে জঙ্গিরা। পতাকার মূল্য জঙ্গিদের কাছে নাই। আজকে নির্বাচনে ভোট দেবার পরে জামাতের আমির তাদের আসল চরিত্র আবারও প্রকাশ করেছে, শুরু করেছে যে এই প্রথম ভোট দিতে পেরে 17 বছর পরে, ওই যে যা মিডিয়া বলেছে, সেই 17 বছর ভোট দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং 47-এর আজাদির লড়াই থেকে
একাত্তরের লড়াইয়ে যারা রক্ত দিয়েছে, একাত্তরের লড়াইয়ে জামাতের যারা রক্ত দিয়েছে তারা কারা এটা সবাই জানে। বলছে একাত্তরের লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। পাশে বসে থাকা মুক্তিযোদ্ধা, ওই যে একজন মুক্তিযোদ্ধারে কিনে নিছে যে আমরা ভাই, নিজে বলতেছে যে আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, আবার মেজর আক্তারকে নিয়ে গেছে, কর্নেল অলিকে নিয়ে গেছে, নিয়ে দুইটা কি বলে মুক্তিযোদ্ধার স্ট্যাম্প মারছে তাদের দাড়িপাল্লার মধ্যে। তো বলে যে কথাটা বলেছে সেটা হচ্ছে তাদের আসল কথা। এই 16 বছর আন্দোলনে এই জামাতে ইসলাম একটি দুঃখী রাজনৈতিক দল, তাদেরকে বারবার নিষিদ্ধ করা হয়েছে। আরে বাবা, তোমরা দেশের বিরোধিতা করছো, দেশ জন্মের বিরোধিতা করছো, তোমাদের তো ব্যান করাই উচিত, তাও তো দেরি হয়েছে। তারপরে যেটা হচ্ছে সেন্টেন্সটা একদম আমি কোট আনকোট বলছি, এই জামাতে ইসলামীর যে সকল নেতারা শহীদ হয়েছেন, যাদেরকে অন্যায় বিচার করে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সাবেক নেতা গোলাম আজম, সাবেক নেতা সাইদি, সাবেক নেতা মুজাহিদ, সাবেক নেতা মতিউর রহমান নিজামী, সাবেক নেতা কাদের মোল্লা, এদের আত্মার শান্তি কামনা করে এবং সুন্দর ভোটের সমাপ্তির কথা বলে জামাতের আমির শেষ করেছে। তরুণ প্রজন্ম যে মুক্তিযুদ্ধকেই তোমাদের সামনে রেখেছিল, সেই মুক্তিযুদ্ধ কিন্তু আর নাই। আজকেও যদি তারা বুঝতে পারে যে তারা হেরে গিয়েছে, তরুণ প্রজন্ম হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর মতো শক্তি এবং সাহস রাখে। আমরা আছি তরুণ প্রজন্মের সাথে। তরুণ প্রজন্ম যদি ঘুরে দাঁড়ায়, যদি আবারও মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায়, যদি আবারও শেখ হাসিনার নেতৃত্বে দাঁড়ায়, আওয়ামী লীগের নেতৃত্বে আসে, তাহলে এই তরুণ প্রজন্মকে নিয়ে আমাদেরকে বাংলাদেশটাকে জয়ী করতে হবে। এখানে কয়েকজনের খুব মজার স্ট্যাটাস দেখেছি যে পরহেজগার ভোট গ্রহণ হচ্ছে। তো পরহেজগার ভোট গ্রহণ মানে মাগরিব পরে শুরু করেছে অথবা এশা পরে শুরু করেছে, মোটামুটি তাহাজ্জুদের আগেই তারা ভোট দেয়া সমাপ্ত করেছে। আর বাকিটা যেটা পাবলিকলি দেখানো হয়েছে, দেখেন অনেক কিছু এসছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাকা। ইলেকশন এই নির্বাচনী প্রক্রিয়ায় তা ম্যাক্সিমাম টাকা ধরা পড়েছে হচ্ছে জামাতের ইয়েদের কাছ থেকে। রেজাল্ট হতে পারে, আর যে টাকাগুলো ধরা পড়েছে এগুলো আমরা জানি, টাকা যেগুলো ধরা পড়ে নাই সেগুলো তো আমরা জানি না। টাকা যেটা ধরা পড়ে নাই সেটা তো ঢাকাতে যে নির্বাচন করছে জামাতের আমির শফিকুর রহমান, একটি ডকুমেন্ট যেটা আমি গতকালকে লাইভ করেছি, একটি তথ্যসূত্র থেকে পেয়েছি, পার ভোটার 15,000 টাকা বরাদ্দ। এবং এই টাকাটা যে দেওয়া হয়েছে সেটা তো ঢাকা শহরে, এবং এগুলো বিভিন্ন জনের মোবাইলে আগেই দিয়ে দেওয়া আছে, বিকাশে, নগদে। তারা ভোটারদেরকে শুধু ট্রান্সফার করবে। সুতরাং ওই টাকার ইঞ্জিনিয়ারিং আছে, রেজাল্ট শিট আগে থেকে তৈরি আছে, ভোটে সিল মারছে সেগুলো আছে। হ্যাঁ, ভোটের আগে থেকেই সবকিছু তারা রেডি করে রেখেছে। এবং এই যে রাতের বেলার ভোটের যে আপনার আসলো, চিত্রটা আসলো, সেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শুরু হয়েছে কিন্তু আসলে যখন থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, তারেক জিয়ার সঙ্গে ইউনূস গিয়ে মিটিং করে এবং তারপরে এসে নির্বাচনের তারিখ ঘোষণা করে। এরপরে ফাইনালি তারেক জিয়া দেশে আসার পরে সে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা শেপ দাঁড়ায়। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শেপটা হচ্ছে এই 26 ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র জিতবে না, বিএনপিও জিতবে না,
জামাতও জিতবে না, জিতবে ইউনুসতন্ত্র। বিএনপির তাদেরকে জেতানো হচ্ছে যারা ইউনুসের সঙ্গে এক ধরনের বোঝাপড়ায় আছে। জামাতের তারাই আসতেছে, কারণ জামাত পুরোটাই ইউনুসের সঙ্গে বোঝাপড়ায় আছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আসনের কথা আপনাকে উল্লেখ করি। বিএনপি নেতা মির্জা আব্বাস, মির্জা আব্বাস 91 প্রথম নির্বাচন করে, ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়। 96 সাবের হোসেন চৌধুরীর মতো একজন একদমই ফ্রেশ ইমেজের মানুষ যখন নাকি রাজনীতিতে আসে, উনি মির্জা আব্বাসের সঙ্গে লড়াই করে এবং মাত্র 5000 ভোটের ব্যবধানে জেতে। কিন্তু 2001-এর নির্বাচনে কিন্তু মির্জা আব্বাস ওই আসনে 40,000 ভোটের ব্যবধানে জিতেছিল। এবং সকলে জানে যে মির্জা আব্বাসের ওখানে যেই পরিমাণ প্রভাব, তাতে মির্জা আব্বাসের আসলে নির্বাচনী প্রচারের দরকার নাই, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সে এমনি জিতবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে। যখন এই হাড্ডাহাড্ডি অবস্থায় আছে, আপনি দেখেন বেশিরভাগ নির্বাচনী কেন্দ্রের রেজাল্ট যেগুলো এখন টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো অলমোস্ট 70% ডিক্লেয়ার হয়ে গেছে। কিন্তু ওই এলাকার ভোটারের মানে কাস্টিং এর রেজাল্ট 5% পর্যন্ত এসে আটকে আছে। মির্জা আব্বাস 1000 খানেক ভোটে এগিয়ে আছে। এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি থেকে যারা ইলেকশন করছে, আপনি দেখেন প্রত্যেকটা আসনের ভোট, যেমন আক্তারকে অলরেডি জেতানো হয়ে গেছে, তারপরে আপনার হাসনাতকে কম্পিটিশনে রাখা হচ্ছে, সার্জিসকে কম্পিটিশনে রাখা হচ্ছে, নাহিদকে কম্পিটিশনে রাখা হচ্ছে। হাসনাত প্রায় কিন্তু কনফার্ম হয়ে গেছে হাসনাত। সেটাই আমি বলছি। দেখেন তার মানে কি, তার মানে ইউনুসের ক্যান্ডিডেট যারা, তাদের সবাইকে তারা যেভাবেই হোক, বিএনপির সঙ্গেও তাদের বোঝাপড়া আছে, জামাতের সঙ্গেও তারা বোঝাপড়া আছে, তারা আসবে। তার মানে ইউনুসের লোকজন আসলো, জামাত আসলো, মানে পুরোটাই ইউনুস আসলো। আচ্ছা, বিএনপির ভেতরে মির্জা আব্বাস লোকটাকে আপনি গত পরশুদিন পর্যন্ত তাকে হ্যাঁ না ভোট নিয়ে প্রশ্ন করা হয়েছে, সে বলেছে যে এটা তো জনগণের ব্যাপার, আমি কেন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলবো। সে বলেছে 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে দ্বিতীয় স্বাধীনতা কি, বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, সংবিধান কি রাফ খাতা, ইচ্ছে করলেই ছিঁড়ে ফেললাম, কেটে দিলাম। এই মির্জা আব্বাসের বিরুদ্ধে এনসিপি কে দাঁড় করিয়ে এনসিপির ইউনুসের ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার ভেতর দিয়ে বিএনপির ভেতরে যারা সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে হারানোর একটা প্রক্রিয়া চলছে। কিন্তু বিএনপি এই প্রক্রিয়াতে রাজি হয়ে যে ইউনুসের সঙ্গে একমত হয়ে নির্বাচনে গেল, এখন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জামাত পার্ট, এই জামাত পার্টির একটা বড় অংশ হচ্ছে টাকা। এবং জামাতের সঙ্গে নরমালি বিএনপির যে ইকুয়েশন ছিল, বিএনপি জামাত, বিএনপি কে অ্যাবসলিউট মেজরিটি দিবে না, তাহলে তো আপনার সংবিধান তারা একা সংশোধন করে ফেলতে পারে, জামাতের সেখানে কোনো অংশগ্রহণের প্রয়োজনও নাই। বিএনপি কে 200 সিট দিবে, এবং বিএনপির নেতারা কিন্তু বলেছে অলরেডি যে তারা 190 থেকে 200 আসন পাবে। কিন্তু সংখ্যাটা নেমে চলে আসবে কিন্তু 150-এর কমে। আর স্বতন্ত্র যারা, তারা বিএনপি থেকে নির্বাচন করেনি, তারা এরকম জিতে আসবে। সুতরাং বিএনপিও সরকার গঠন করতে পারবে না, জামাতও একা সরকার গঠন, স্বতন্ত্ররা সবাই বিএনপি, কিন্তু তারা তো, তার মানে কি, তার মানে যেহেতু স্বতন্ত্র, বিএনপি তো স্বতন্ত্রদেরকে তাদের সাথে আনলে সরকার। এবং এই প্রথম আলো 2014, 2018 এবং 2024-এর নির্বাচন নিয়ে অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে তারাই নিউজ করেছে। এই প্রথম আলো 111-এর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। আমি প্রথম আলোকে একটা ইউনিট ধরে কথা বলছি, বেঞ্চমার্ক, সিম্বল। এর সাথে ডেইলি স্টার আছে, আরো অন্যান্য মিডিয়া, এবং যেই মিডিয়া হাউস দিয়ে তো আসলে বিবেচনা করা যায় না,
বিচার করতে বা আপনার ওই বিবেচনা করতে হবে হাউসটা কারা চালাচ্ছে। তো 5 আগস্টের পরে সবগুলো মিডিয়া হাউস দখল নিয়েছে হচ্ছে ইউনুসতন্ত্রের লোকজন, ইউনুসপন্থীরা। এখন এই যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এটির একটি ব্যাকগ্রাউন্ড গত 2 দিন ধরে সবগুলো মিডিয়া কিন্তু একটা পরিবেশ তৈরি করেছে। তারা এমন এমন মানুষের ইন্টারভিউ নিয়েছে, তাদের প্রত্যেককে বলতে শুনবেন যে 17 বছর পরে এইবার আমরা ঈদের আনন্দে উৎসব মুখর ভাবে ভোট দিতে যাচ্ছি। এবং এই যে ন্যারেটিভটা সামনে আনা, তারপরে কাকে ভোট দিবেন বলছে, ন্যায় এবং ইনসাফের শাসন যারা কায়েম করবে তাদেরকে। কেউ কেউ সরাসরি বলছে ধানের শীষে দাঁড়িপাল্লায় ভোট দিব, সরাসরি বলছে জামাতে ইসলামকে ভোট দিব। সুতরাং এই পুরো বিষয়টা মিডিয়া একটা প্রোপাগান্ডা তৈরি করে। এটা মিডিয়ার এরা মিডিয়ার বর্তমানে যারা মিডিয়া, তারা মিডিয়া ট্রায়াল করেছে, তারা মিডিয়ার ইনফ্লুয়েন্স দিয়ে মানুষকে প্রভাবিত করেছে, এবং পুরো প্রক্রিয়াটা হয়েছে এই যে আজকের যে আপনি কি বলে আপনার এই আয়োজনের শিরোনাম লিখেছেন যে আওয়ামী লীগ ঠেকানোর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সংকট সমূহ। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা, এই ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট পার্ট যেটা সামনে এসেছে সেটা হচ্ছে মিডিয়ার ভূমিকা। আর এর আগে থেকে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং এর পার্ট হয়ে এসেছে, তারই ধারাবাহিকতায় হচ্ছে এখন যে রেজাল্ট গুলো ডিক্লেয়ার হচ্ছে সেগুলো। মজার ব্যাপার হচ্ছে প্রথম যে রেজাল্টটা এসেছে সেটা হচ্ছে বিএনপি থেকে একজন জিতেছে, এবং ইউনূস সরকারের এই অ্যাটর্নি জেনারেল। তো এখন এরপরে জামাতের একজন, তারপরে আবার বিএনপির 2 জন, এরপরে জামাতের একজন, এইভাবে করে আগাচ্ছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে ইঞ্জিনিয়ারিংটা কোন পর্যায়ে এবং কিভাবে হচ্ছিল, এবং সেখানে শেয়ার হোল্ডার কারা কারা, স্টেক হোল্ডার কারা কারা। তো আপনি আলোচনায় আসেন, আমি আশা করি যে এর ভেতরে আমি ইঞ্জিনিয়ারিং এর যে কয়েকটা ধাপ আছে, কোন অংশটা সামনে চলে আসবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসবে নাকি। নির্বাচনটা তো আমরা সারাদিন সকাল থেকে আমরা অনুসরণ করছিলাম, এবং গত রাত্রে যে যেসব সন্ধ্যাবেলা ভোট কাস্টিং হচ্ছিল, বিভিন্ন কেন্দ্রের লোকজন ঢুকে গিয়েছে, আপনি দেখবেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ভিডিও ফুটেজ গুলো ছিল, কিন্তু মূলধারায় মিডিয়াতে কিন্তু এগুলো ছিল না। কিন্তু এগুলা আপনাকে একটা কথা বলি, জি, রাতের ভোটের নির্বাচন আওয়ামী লীগকে নিয়ে বলা হয় 2018, 2014 কে বলা হয় যে এখন সন্ধ্যা থেকে শুরু করেছে। না না না, কিন্তু ওই যে রাতের ভোট যেগুলো বলা হয়েছে, আপনি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কিছু দেখতে পান নাই, বিকজ সমস্ত কিছু ছিল হচ্ছে প্রোপাগান্ডা, ফেক প্রোপাগান্ডা। এখন হচ্ছে আপনি দেখবেন যে ভিডিওগুলো পাস করছে কারা, যেই এলাকাগুলো জামাতের নিয়ন্ত্রণে, সেই এলাকাগুলোতে বিএনপির কেউ ভিডিও করে ওটা দিয়ে দিচ্ছে। মানে ভিতরে তো আর সাধারণ মানুষের যাবার কোনো সুযোগ নাই, মিডিয়াও তখন নাই। সুতরাং রাতের ভোটের এক্সাক্ট